জামাত বাংলাদেশের রাজনীতির জন্য বা বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় একটা অভিশাপ বলা যেতে পারে, অথবা বলা যেতে পারে যে একটা লস প্রজেক্ট। আমি এটা কেন বলছি? আমাকে একজন প্রশ্ন করছেন যে আপনি জামাতকে নিয়ে মূল্যায়ন করেন। তো আমি যদি জামাতকে নিয়ে মূল্যায়ন করি, আমি একটু ভিন্নভাবে মূল্যায়ন করব। আমি পলিটিক্যালি তাকে মূল্যায়ন করব। আমি তাকে কোনো ইসলামিক দল হিসেবে মূল্যায়ন করব না, কারণ আমি তার পলিটিক্যাল ধারাটা নিয়ে আমি আলোচনা করব। যেহেতু আমি পলিটিক্যাল অ্যানালাইসিস করে থাকি, ধর্মীয় বিষয়ে আমি যাব না। এই কথাটা আমি কেন বললাম যে জামাত লস প্রজেক্ট? দেখেন, জামাতের যে প্রতিষ্ঠা হয় 1940-এ, এরপর থেকে আজ পর্যন্ত তারা ক্ষমতায় আসতে পারে নাই। তারা কেন ক্ষমতায় আসতে পারলো না? তারা ভালো মানুষ দেখে আসতে পারলো না, নাকি তাদের ভুল আছে, সেটা নিয়ে আমি কথা বলবো। জামাতের যে প্রতিষ্ঠাতা মৌলানা মওদুদী, তিনি একজন শক্তিমান লেখক ছিলেন। তার লেখার মাধ্যমে উপমহাদেশের মানুষ ব্রিটিশ শাসনের বিরুদ্ধে নতুন একটা ইসলামিক শাসন ব্যবস্থা চালু হোক, সেইটার অনুপ্রেরণা পাইতে থাকে। কিন্তু সমস্যা হয়ে যায় যখন ভারত ভাগ হওয়ার কথা উঠে 1947-এ। তখন মওদুদী রহমতুল্লাহ আলাই তিনি ভারতের পক্ষে অবস্থান নিয়ে নেন, তিনি পাকিস্তানের পক্ষে আসলেন না। তাহলে তিনি স্বপ্ন দেখাইলেন মুসলিম রাষ্ট্র গঠন করা উচিত, কিন্তু মুসলিম রাষ্ট্র যখন পাকিস্তান হয়ে যাবে তখন তিনি এটা বুঝতে পারলেন না যে এটা অবিসম্ভাবী, এইটাই আমার এই দিকেই থাকা উচিত, কিন্তু তিনি সেই দিকে থাকেন নাই। প্রথম ভুলটা এটা তার। আচ্ছা, গেল। কিন্তু পাকিস্তান যখন হইল তখন কিন্তু তিনি ভারত থেকে আবার পাকিস্তানে চলে আসলেন। ঠিক আছে, এইটা একটা ছোট ভুল, এটাকে খুব বেশি বড় করে দেখার সুযোগ নাই, বাট এটাও ভুলের মধ্যে পড়ে, ওনার মানে চিন্তার সাথে সিদ্ধান্তের যে ভুল। আচ্ছা, এরপরে যখন 71 হইল, এইটা হলো জামাতের সবচেয়ে বড় ভুল। 71-এ একটা অবিসম্ভাবী বিষয় হইল যে আমরা আলাদা হয়ে যাব, বা আমরা এই 71-এর মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে, আমরা আলাদা হয়ে গেছি। কিন্তু জামাত কি করলো? 71-এ বাংলাদেশে যখন পাকিস্তান হানাদার বাহিনী আক্রমণ করলো 25শে মার্চ, তারা পাকিস্তানিদের বিরুদ্ধে যায়া ভারতের সহযোগিতা নিয়ে পাকিস্তানের সাথে লড়াই করলো না। কেন লড়াই করলো না? মুসলমান ভাইয়ের সাথে কেন লড়াই করবে? হিন্দুর সহযোগিতা নিয়ে মুসলমানের বিরুদ্ধে তারা লড়াই করলো না। তারা পাকিস্তানিদের সাথে মিলে ভারত বিরোধিতায় তারা লিপ্ত হইল। দেখেন, বাংলাদেশে ভারত বিরোধিতা দুই ধরনের মানুষ করে থাকে। এক ধরনের মানুষ বামপন্থীরা, যারা মুক্তিযুদ্ধের স্বপ্ন প্রতিষ্ঠা না হওয়ার কারণে মুক্তিযুদ্ধের পরে তারা ভারত বিরোধিতা শুরু করেন। কিন্তু জামাত যেটা করছে, জামাত শুরু থেকেই মানে 71-এ তারা এই যে একটা গণবিরোধী অবস্থান তারা নিয়ে নেয়। তারা হয়তো মনে করছিল যে পাকিস্তান টিকে যাবে, যদি পাকিস্তান টিকে যাইতো তাহলে তারা শক্তিশালী পক্ষ হইতো, বাট পাকিস্তান টিকে নাই। এইখানে তাদের আরেকটা বড় ভুল। তো ওই যে 71-এর যে ভুলটা, এই ভুলের মাসুল আজ 55 বছর পরেও জামাত দিতেছে। তারা এখনও বাংলাদেশের জন্য প্রাসঙ্গিক হয়ে উঠতে পারে নাই। এইবারের যে নির্বাচন, এই নির্বাচনে দেখা গেল যে ওই 55 বছরের আগের স্মৃতি বাংলাদেশের রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পর্যায়ে যারা আছে, যারা সচিব পর্যায়ের বা যারা রাষ্ট্রের ডিসিশন মেকিংয়ের গুরুত্বপূর্ণ পর্যায়ে থাকে, তারা ওইটাকে ধরে বসেই জামাতকে ল্যাং মেরে দিছে। আর জামাত নিজের জন্য ক্ষতি যা করছে, তার চেয়ে বেশি ক্ষতি করছে বাংলাদেশের মানুষের। কিভাবে? এই যে জামাতির ট্যাগটা, এইটা যে কোনো মানুষের ক্ষেত্রে ব্যবহার করে তাকে জুলুম করা হয়। কিভাবে? আবরার ফাহাদের পরিবার নিশ্চিত করছে যে আবরার ফাহাদ শিবির করতো না, সে মাঝে মাঝে তাবলিগে যাইতো, বাট সে দেশপ্রেমিক ছিল, সে বাংলাদেশকে ভালোবাসতো, ভারত বিরোধিতা করত। তো তাকে শিবির বলে তাকে হত্যা করা হয়েছে, এবং এটা জাস্টিফাইড। আবরার ফাহাদের জানাজায় মানুষ বলছে, ও যেহেতু শিবির করে তাহলে তো ওরা মারবেই, তার মানে শিবির হত্যা করা যায়। শিবির ট্যাগ দিয়ে মানুষ হত্যা করা বাংলাদেশে হালাল হয়ে গেছে। এবং এই যে জামাত ট্যাগটা, আপনি যখন আমি আওয়ামী লীগের সমালোচনা করি, তার রাজনৈতিক ভুলগুলোর আলোচনা করি, যে আওয়ামী লীগের কারণে 71-এর পরে আমরা গণতান্ত্রিক যাত্রা শুরু করতে পারিনি, আমরা রাজতন্ত্রে ফিরে গেছি, তার যখন সমালোচনা করি তখন আমাকে জাসি বলা হয়। আবার দাড়ি টুপি আছে এটার কারণে। আবার আমি যখন বিএনপির সমালোচনা করি তখনও আমাকে জামাত বলা হয়। অর্থাৎ নিরপেক্ষ মানুষ যারা, বাংলাদেশের যৌক্তিক যারা সমালোচনা করে, তাদেরকেও জামাত বলা হয়। তো জামাত ট্যাগটা দিয়ে জামাতকে তো ক্ষমতায় আসতে দেয়ই নাই, সাধারণ মানুষের অধিকারও এই ট্যাগ দিয়ে হরণ করা হয়। এখন জামাতের যেটা উচিত সেটা হইল, আমি মনে করি যে এই দলটা এইবার যে সুযোগ পাইছিল, এর চেয়ে বেশি সুযোগ তারা আর কখনো পাবে না। এইবারও তারা ভুল করে বসছে। তারা কি ভুল করে বসছে? তারা চাঁদাবাজির বিরোধিতা করছে, কিন্তু তারা এটা বুঝে নাই যে রাষ্ট্রের যে গুরুত্বপূর্ণ লোকগুলি, যারা
সচিবালয়ে থাকে, যারা সংসদ সচিবে কাজ করে, যারা প্রধানমন্ত্রীর ভাষণ রেডি করে দেয়, এই যে লোকগুলি, তাদের তো লস, তাদের তো চাঁদাবাজির বিরুদ্ধে যদি একটা শক্তি আসে, এখানে তাদের তো লাভ নাই। তারা কি লাভ পাবে? জামাত ক্ষমতায় আসলে তাদেরকে কি দিবে, এটা জামাত তাদেরকে বুঝাইতে পারে নাই, অথবা তাদের উপর, জামাতের উপর তারা আস্থা রাখতে পারে নাই, যার কারণে তারা জামাতকে মাইনাস করে দিছে। আবার দেখেন, জামাতের একটা মিডিয়াও ছিল না। জামাত 24-এর পরে যখন আওয়ামী লীগের মিডিয়াগুলো 71 টিভি বলেন, তারপরে 52 টিভি বলেন, যাই বলেন, সবগুলো মিডিয়া বিএমপি কিনে নিছে ম্যাক্সিমাম, কিন্তু জামাত কোনো মিডিয়া কিনে নাই। তারা জান্নাতের টিকিট দিয়ে ক্ষমতায় আসতে চেয়েছে। দেখেন ভাই, বাংলাদেশের যারা আমলাতন্ত্র, বাংলাদেশের যারা বড় বড় পদে আছে, তাদের তো জান্নাত দরকার নাই। তাদের জন্য এইটাই জান্নাত। ইহজগতে তারা যা পাইতেছে, এটাকেই তারা বেশি মনে করতেছে। তো তাদেরকে তো আপনি জান্নাতের টিকিট দিয়ে ম্যানেজ করতে পারবেন না। আপনি মিডিয়া হাউসের মধ্যে ইনভেস্ট করেন নাই, আপনার ন্যারেটিভকে উল্টাভাবে প্রকাশ করা হয়েছে। আপনার কোনো ইংরেজি মিডিয়া নাই যেটার মাধ্যমে ওয়ার্ল্ড ওয়াইড, আপনার ডেইলি স্টারের মতো কোনো পত্রিকা নাই যেটার মাধ্যমে ওয়ার্ল্ড ওয়াইড আপনার ইমেজটাকে প্রকাশ করা হবে। আপনি বলছেন আপনি নারীদের কর্মঘণ্টা 5 ঘন্টা করে দিবেন, অর্থাৎ নারীদেরকে আপনি 5 ঘন্টা কাজ করায় আপনি 8 ঘন্টার বেতন দিবেন। কিন্তু আপনি যে 8 ঘন্টার বেতন দিবেন, তাকে যে 3 ঘন্টা বোনাস আওয়ার দিচ্ছেন, মিডিয়া কিন্তু আপনার এটাকে এইভাবে প্রকাশ করে নাই, আপনাকে রেডিক্যাল ইসলামিস্ট হিসেবে প্রকাশ করছে। সো আপনি যে মিডিয়ার কাউন্টার করবেন, সেই প্রস্তুতি আপনি নেন নাই। আপনার অবস্থা হয়ে গেছে চরমনায়ের মতো। চরমনায় লুঙ্গি পরে, আপনি প্যান্ট পরেন, এইটুকু আপনার পার্থক্য। কিন্তু স্মার্টনেসে তার সাথে আপনার কোনো পার্থক্য নাই। আপনি মিডিয়াগুলোকে দখল করতে পারেন নাই, মিডিয়াগুলো কিনতে পারেন নাই, বা মিডিয়াতে আপনার ন্যারেটিভ উৎপাদন করার মতো আপনি আপনি সে কাজটা করেন নাই। আপনি মনে করছেন যে জান্নাতের টিকিটে আপনি পাশ পেয়ে যাবেন। সো আপনার মেন্টালি যদি আপনি স্মার্ট না হন, আপনার ক্যালকুলেশনে যদি আপনি 47-এ ভুল করলেন, আপনি 71-এ ভুল করলেন, আপনি আবার 24-এও ভুল করলেন, তাহলে আপনি শুধরাবেন কবে? সো বাংলাদেশের মানুষ জামাতকে ভোট দিছে, বাট এই ভোটের অধিকারটাও জামাত এটা নিয়েও সোচ্চার হইতে পারে নাই। জামাত আপনার হচ্ছে যে যখন নির্বাচনের ফলাফল প্রকাশ করা হইল, তখনও তারা কিছুই বলে নাই। অথচ 1996 নির্বাচনে একটা সিটে নির্বাচনে কারচুপির অভিযোগ আসছিল, সেইটার কারণে পুরা নির্বাচনই বাতিল করে দিয়েছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের মধ্যে ওই পাওয়ারটা আছে, তারা 69-70 বাংলাদেশের মানুষকে এই স্বপ্ন দেখাইতে পারছিল যে আমি তোমাকে স্বাধীন করায় দিতে পারবো, যার কারণে আওয়ামী লীগ এখনও মানুষের কাছে, ওই দুর্বলতা মানুষের এখনও রয়ে গেছে আওয়ামী লীগের প্রতি, এত জুলুম নির্যাতন হওয়া সত্ত্বেও। কিন্তু জামাত কখনোই আপনার গণমানুষের যে মুখের ভাষা, সেটাকে তারা ওইভাবে মার্কেটিং করতে পারে না। আপনি এনসিপিকে দেখেন, এনসিপি গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিচ্ছে, এবং এনসিপি যদি এখনও ডাক দেয়, পাটোয়ারি যদি এখনও ডাক দেয়, অনেক যুবকরা কিন্তু তারা কিন্তু গরম হয়ে যায়। কিন্তু জামাতের ওই গরম জিনিসটা নাই। জামাত যেটা করে, আপনার অ্যাবজর্বিং ক্যাপাসিটি বেশি। জামাত রাগ, ক্ষোভ, মাইট ঠাইর খায় সে হজম করতে পারে, কিন্তু ভাই হজম শক্তি আপনার বাড়ায় দিলে এটাতে আপনি ক্ষমতায় আসতে পারবেন না। আপনি জুলুম সহ্য করতে পারবেন, তো জুলুম সহ্য করলে আপনি তো কখনো ক্ষমতায় আসতে পারবেন না। আপনি বিরোধী দল হিসেবে হচ্ছে যে আপনি থাকতে পারবেন। কিন্তু জামাত যদি এখন সে এই তিনবারে বা 2বারে, 71-এ সে ফেল করলো, 24-এ যে ফেল করলো, এখন যদি সে তার স্ট্র্যাটেজিক পরিবর্তন না আনে, সে যদি আগের মতোই থাকে, তাহলে সে আস্তে আস্তে অপ্রাসঙ্গিক হয়ে যাবে। আমি এটা কোনোভাবেই বিশ্বাস করি না যে নেক্সট ইলেকশনে জামাত ক্ষমতায় আসবে। নেক্সট ইলেকশনে জামাত ক্ষমতায় আসবে না। নেক্সট ইলেকশনে খুব বেশি সম্ভাবনা আছে, যদি জামাত এইভাবে থাকে যেভাবে এখন থাকতেছে, আর তাইলে আওয়ামী লীগ ক্ষমতায় চলে আসবে। এইটাই আমার মানে অ্যাজাম্পশন। আর জামাত যে ভুলগুলো করছে নির্বাচনের আগে, যে ঋণ খেলাপিদের ব্যাপারে তারা কঠোর অবস্থান নেয় নাই, এটা তার জন্য আরও বড় ডিজাস্টার হয়েছে। আমি কিন্তু এটা জামাতকে বলছিলাম, কিন্তু আমার একটা ভিডিও আছে এই চ্যানেলে, নির্বাচনের আগে বলছিলাম, আমার মতে এই ঋণ খেলাপিদের ব্যাপারে কঠোর অবস্থানে না যাওয়াটাই জামাতের হারার একটা বড় কারণ হয়েছে। জামাত যদি বলতো যে ঋণ খেলাপিদেরকে বাদ না দিলে, তাদের ব্যাপারে যদি হাইকোর্টে তারা রিট করতো, যদি বলতো যে বাদ না দিলে আমরা নির্বাচনে যাব না, তখন কিন্তু বিএনপির নতুন করে আবার প্রার্থী দিতে হইতো, এবং নতুন প্রার্থী দিলে পুরাতন প্রার্থীরা আবার বিদ্রোহী হিসেবে দাঁড়াইতো। সো সব কিছু মিলে একটা বিএনপির আই হ্যাভ এ প্ল্যান যে ছিল, সেটার মধ্যে একটা মানে ঝামেলা লাগে যেত, কিন্তু জামাত সেই ধরনের কোনো ঝামেলায় বিএনপিকে ফালাইতে পারে নাই। সো এটা ছিল একজন নাগরিক হিসেবে জামাতের প্রতি আমার ক্রিটিক, জামাতের ব্যাপারে আমার অ্যানালাইসিস। আমি মনে করি বাংলাদেশের নাগরিক হিসেবে আমার এটা করার অধিকার আছে। এখন আপনি যদি আওয়ামী লীগ বিএনপির মতো জামাতের অন্ধভক্ত হন, তাহলে আপনি আমার সমালোচনা করতে পারেন, আমাকে গালি দিতে পারেন, আই ডোন্ট কেয়ার। বাট জামাত ফেল করছে, এটাই তো বাস্তবতা। এবং আপনি যখন ফেল করবেন,
সর্বোচ্চ প্রযুক্তি নিয়েও যখন আপনি যুদ্ধে হেরে যাবেন তখন আপনার সমালোচনা হবে। যেমন আমেরিকা F-35 পৃথিবীর সবচেয়ে অত্যাধুনিক বিমান, সেই বিমান নিয়েও যখন ইরানের সাথে মাইর খাইছে তখন কিন্তু আমেরিকার প্রযুক্তি নিয়ে বিশ্বব্যাপী প্রশ্ন উঠছে। সো জামাত যখন বারবার ফেল করে তখন তার স্ট্র্যাটেজি নিয়ে কিন্তু প্রশ্ন ওঠানো যায়। আমি কিন্তু এই বিষয়গুলো নিয়ে নির্বাচনের আগে প্রশ্ন উঠাই নেই, কারণ তাহলে আমাকে মানুষ বলবে যে আমার কারণে জামাত হেরে গেছে বা আমি জামাতের ক্ষতি করছি। আমি এই সুযোগটা দিতে চাই না যে আমার কারণে যেন জামাতের একটা ভোটও না কমে। যার কমছে, যেই ফেলিওরটা তাদের হয়েছে, এটা তাদের ভুলের কারণে, এখানে আমার কোনো কিছু করার নেই। আমার নিজস্ব কোনো রাজনৈতিক দল নাই, কারণ কোনো রাজনৈতিক দলের সাথে আমার আদর্শ মিলে না। আমার কাছে মনে হয় সবার মধ্যেই গলত। এই জন্য আমি পুরাতন কোনো রাজনৈতিক দলকে আমি সাপোর্ট করতেছি না। আমি এইটাই আর কি।